রেডি হয়ে বেরিয়েছে, মাকে বলেছি সেজেগুজে চলো একটুখানি যাই। বাবা তো একেবারেই এসব জায়গায় আসতে চায় না, বাবাকে একটু জোর করেই আনা আর কি। অর্ডার করা স্যান্ডউইচগুলো এসে গেছে। এটা হচ্ছে ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ। কফিও নিয়েছি আমরা, কিন্তু কফিটা ঠিক চায়ের গ্লাসে ভালো লাগছে না। এখান থেকে চালটা নিয়েছি, এখানে কিন্তু বেশ অনেকটা কমেই পেয়েছি। গত 1.5 বছর ধরে এখানে এই যে মোর হাইপার মার্কেট খোলার জন্য এখানে ব্যানার লাগানো রয়েছে। এখানে চিংড়ি শুটকি দিয়ে তারপরে এখন আমি কচুটা বানাবো। হেভি গন্ধ বেরিয়েছে, খেতে আই এম শিওর আজকে ভালোই হয়েছে। ধনেপাতা দিয়ে দিয়েছি। বিকেলের স্ন্যাক্সের মতোই হচ্ছে কাউনের পায়েস। দিদি ভাই আজকে কাউন নিয়ে এসছে। এই যে এই গাছটার কাটিংস গুলোকে এখন বোতলের মধ্যে জলের ভিজিয়ে রেখেছি। চলো এখন বারান্দায় বসি, একটু বারান্দায় বসে বসে সাবুর পাপড়ই শুধু খাবো, চাচু আমার তো দরকার পড়ে না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে মর্নিংয়ে শিলিগুড়িতে একটা ছোট্ট প্ল্যান বানিয়েছি মা বাবাকে নিয়ে, তাই জন্য একটু রেডি হয়ে গিয়েছি। এখন বাজে হলো 10টা, যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। তো আমরা যেটা ব্যাঙ্গালোরে করি মাঝে মাঝে আশেপাশে কোথাও একটা ভালো জায়গায় গিয়ে ব্রেকফাস্ট করা, তো এখানেও আশেপাশে অনেক কিছুই খুলেছে রিসেন্টলি, আর আমার ওখানে যাওয়ার ইচ্ছে ছিল। তো মা সেই কারণে বলছিল যে চলো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করাই যেতে পারে একদিন, আমরা একদিন যাবো। আর সানডে মর্নিংয়ের থেকে বেটার আর কী হতে পারে বলো। তাই আমি একটু রেডি হয়ে নিয়েছি, যদিও একদমই বাড়ির কাছে খুব একটা দূরে না, বাট সবাই মিলে যাবো, ওটাই একটা আনন্দ। তো চলো এখন বেরোনো যাক, দেখো আমরা কোথায় যাচ্ছি। মাও রেডি হয়ে বেরিয়েছে, মাকে বলেছি সেজেগুজে চলো একটুখানি যাই। যদিও বললাম যেহেতু বাড়ির খুব কাছেই, দেখা যাক কী খাবার দাবার পাওয়া যায়। এক্সপেক্ট করছি একটা জিনিস যদি পেয়ে যায় তো খুব ভালো হয়। তো আমরা এসেছি কাটিং চায়, এটা তুমি আমাদের বাড়ির পাশে। ওই দেখো এনটিএস মোড় এখান থেকে দেখা যাচ্ছে, আর ওখান থেকে বাদিকে ঘুরলেই আছে কাটিং চায়। তো মা অনেকবার বলেছিল এখানে চা খাবো, তারপরে বললো না এখানে ব্রেকফাস্টও পাওয়া যায়। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। স্যান্ডউইচ পাওয়া যাবে না? সবই কি ভেজ? মেনুটা তো অনেক ভাস্ট, এখানে সব রকম স্যান্ডউইচই সকাল সকাল সারাদিনই পাওয়া যায় না সব আইটেমসগুলো। দেখ আমার তো খুবই ভালো লাগছে, বাড়ির এত কাছে। মা কবে থেকে বলছিল আসতে, আর বেশ সুন্দর করে সাজানো। নাম হচ্ছে কাটিং চায়, বাট শুধু কাটিং চায় নয়, এখানে ভ্যারাইটি অফ আইটেম পাওয়া যাচ্ছে। চায়ের স্পেশালিটা আমি একটু দেখাতে চাইবো। ইলাইচি চায় আছে, জিঞ্জার চায় আছে, মশালা কেসের চায়ও আছে। আমি কেসের চায় একবার খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। বাট এখানে কাশ্মীরি কাওয়া চায়, যেটা খুবই নাম করা, পিঙ্ক টিও বোধহয় এটাকেই বলে, তো এটাও এখানে দেখছি পাওয়া যাচ্ছে। আরও তো অনেক রকম শেকস অ্যাভেলেবেল আছে, বাট কেউই আমরা শেকসের পক্ষপাতী নই, তাই শেকস আর কেউ খাচ্ছি না। আমার এখানে এসে ক্যারামেল আইস কফিটা একদিন ট্রাই করার ইচ্ছা থাকলো, কিন্তু সেটা মা বাবাদের সাথে খেতে বোধহয় মজা লাগবে না, বন্ধু বান্ধবদের সাথে খেতে ভালোই লাগবে। বাবা তো একেবারেই এসব জায়গায় আসতে চায় না, বাবাকে একটু জোর করেই আনা আর কি। ব্যাঙ্গালোরে যেরকম আমরা জোর করে টেনে নিয়ে যেতাম, চলো চলো চলো, তাই না? তো আমি আর মা কিন্তু বেশ ভাইব ক্রিয়েট করেছি, দুজনেই সেজে গুজে এসেছি। আর তোমরা বিশ্বাস করবে না, বাবা পাড়ার দোকান বলে একদম রেডি হয়ে আসতে চাইনি, জোর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আমার বাবা তো সবসময় একটা কথা বলে, চেনা বামুনের পইতে লাগে না, কিন্তু লাগে। কখনো কখনো তো বাইরের লোককেও দেখাতে হবে যে আমি বামুন, আমাকে তো পইতেটা দেখাতে হবে, নাহলে কেউ কি করে বুঝবে বলো? সেজে গুজে না, বাট অ্যাটলিস্ট একটু বেরোনোর মতো করে বেরোলে ভালো হয়। বাট আমার বাবা বাজারেও যাচ্ছে সারাক্ষণ, এখানেও যাচ্ছে। আই থিঙ্ক সবার বাবারাই এরকম, খুব বেশি গেট আপ নিতে একদম পছন্দ করে না। আমরাই একটু জোর করি বাবাদেরকে, না চলো 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 করতেই হবে। বাট এখানে যে ভালোই লাগছে, একটাই প্রবলেম, গরমটা প্রচণ্ড বলে আরাম করে ঠিক বুঝতে পারছি না। বুঝতেই পারছো খুব গরমে ঘাম হচ্ছে বলে একটু ফাঁকা আছে, সকালের আগে চলে গেছে। আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে, যেটা রোডটা একদম স্ট্রেট দেখতে পাচ্ছ, এই রাস্তাতে আমরা হেঁটে হেঁটে আসি আমাদের যোগা ক্লাস থেকে। তখন এখানে প্রচণ্ড ভিড় থাকে, আর সেই সময় মা আমাকে প্রতিটা দিন বলে চল এখানে দিন চা খাই, চল না খাই। তখন আমার মনে হয় বাবা গরমের মধ্যে কতক্ষণে বাড়ি ঢুকবো। তো লাস্টে আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ চলো এখানে যাই। এবার দেখা যাক এখানে স্যান্ডউইচটা ঠিক কেমন হয়, কারণ বাড়িতে তো আমরা হেভি স্যান্ডউইচ খাই, বাইরেও খাই। এবার দেখি মার কেমন লাগে এখানে। আমরা খেয়েছি তো, ভালো লেগেছে, ভালো, এটাও ভালো। আবার এখানে একটা সেন্ট্রাল কিচেন কিছু লেখা আছে, যেখানে বিরিয়ানি টিরিয়ানি মনে হয় পাওয়া যায়। সারাদিন চলে। এটা একটা লোকেশন তোমাদেরকে শেয়ার করে রাখলাম, দাদাভাই মাঠ আর এনটিএস মোড়ের জাস্ট মাঝামাঝিতে, চাইলে কখনো এসে খেতেই পারো। অর্ডার করা স্যান্ডউইচগুলো এসে গেছে। এটা হচ্ছে ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, দুটো আমরা সেম নিয়েছি, আর একটা নিয়েছি কর্ন, সেটা মায়ের খুব খাওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য নাও। আমরা চেঞ্জ করে খাবো, ডোন্ট ওয়ারি, সব মিলিয়ে খাবো। খাও, খেয়ে বলো ভালো লেগেছে।
বাবা তো খায়নি, আমি ফার্স্ট টাইম খাই। একটা কর্ন আর একটা ভেজ চিজ মিক্স করে দিলাম। ভেজ চিজ তো ভালোই লাগছে, আলুও দেওয়া আছে এরকম। কফিও নিয়েছি আমরা, কিন্তু কফিটা ঠিক চায়ের গ্লাসে ভালো লাগছে না। এটা কাটিং চায়ের গ্লাস, কাটিং চায়ের গ্লাসে কাটিং চাই ভালো। কফিটা মনে হয় কাপে দিলে বেটার লাগতো। ভাল লাগেনি? কফিটা কিন্তু বেশ ভালো লাগছে। গরমে কফিটা গরম গরম খেতে একটু কষ্টই হচ্ছে, বাট এখানকার চা টেস্ট করার একটা ইচ্ছে থেকে গেল। মা আরেকদিন আমরা চা খেতে আসবো, কাওয়া টি খেতে আসবো, কাশ্মীরি কাওয়া চা। শিলিগুড়িতে এইভাবে ব্রেকফাস্ট করেছি, কচুরি তরকারি। সব সময় কচুরি তরকারি, পুরি তরকারি এসবই খাওয়া হতো, কখনো কিন্তু এই ধরনের ব্রেকফাস্ট করিনি। তাই আমার কাছে এক্সপিরিয়েন্সটা একদমই নতুন, আর বেশ মজাও লাগছে। আর ব্যাঙ্গালোরে বাড়ির বাইরে বেরোলেই দোসা ইডলি দেখে দেখে না মনটাই খারাপ হয়ে যেত। তো এটা বাজেট ফ্রেন্ডলিও ছিল। যে স্যান্ডউইচগুলো আমরা নিয়েছি ওগুলো 80 রুপিস করে নিয়েছে, আর কফিটা নিয়েছে 20 রুপিস করে। তো কফিটা তো খুবই ইকোনমিক আমার মনে হলো। আর হ্যাঁ, এখানকার চা ট্রাই করার একটা ইচ্ছে থেকে গেল। প্লাস এখানে বড়া পাও অ্যাভেলেবেল আছে। তো আমি মাকে অলরেডি বলে ফেললাম যাওয়ার আগে কিন্তু একটা ইভিনিংয়ে বড়া পাও আর চা এখানে এসে খেতেই হবে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। কাল এক রকমের দিন ছিল, আজ আরও এক রকমের দিন শুরু হচ্ছে। আজ রবিবার, আর একদম পুরো টিপিক্যাল সানডের মতো যেটা শুনি, আমি কোনোদিনও এরকম সানডে কাটাইনি, তবে যেরকম শুনি আজকে মনে হচ্ছে সেরকমই একটা সানডে কাটতে চলেছে। কালকে সকালে 6টার সময় মানে আমি 5:30টার সময় উঠে 6টার সময় ওয়াক করতে গিয়ে 6:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। এত সুন্দর অ্যাক্টিভ দিন শুরু করেছিলাম, আর আজকে অতটাই লেজি লাগছে। একদম যে মনে হচ্ছে এই পুরো সপ্তাহের মধ্যে যত ঘুম হয়নি সেই ঘুমগুলো আজকে কমপ্লিট হয়েছে। সকাল 10টার সময় ঘুমের থেকে উঠেছি, ঘুম ভেঙেছি 10টার সময়, তারপরে গড়িমসি করতে করতে 10:30টার সময় ফাইনালি বিছানার থেকে নেমেছি। কি ঘুম ঘুমিয়েছি আজকে। তবে ওঠার পর না একদম মনে হচ্ছে পুরো শরীর একদম কি বলে রিল্যাক্সড হয়ে গেছে, একদম পুরো মানে মাথা শরীর সব কিছু মনে হচ্ছে একদম একরকমের রিল্যাক্সড ফ্রেশ নতুন এনার্জি চলে এসেছে। এই ঘুমটা সত্যি খুব দরকার ছিল। আমি জেনারেলি এত দেরি পর্যন্ত কখনো ঘুমাই না। 10:30 মানে 10:30টা পর্যন্ত বিছানার মধ্যে আমি ভাবতেই পারি না 10:30টা পর্যন্ত আমি বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবো। তবে উঠে গেছি এখন, খিদা এখন পাই নেই। ব্রেকফাস্টের ব্যাপারটা দেখি। আমার ব্রেকফাস্টের কথা চিন্তা করে লাভ নেই, ওদিকে রিনি ওরা অলরেডি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছে এখন 10:30টার সময়। তারপরে যখন ফোন করলো তখন আমি বললাম যে আমি জাস্ট ঘুমের থেকে উঠে এখন ফ্রেশ হলাম। তবে দিনটা শুরু করছি। রিয়াদের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটু অফিসের কাজ আছে আমার, কালকে একটা রিপোর্ট প্রেজেন্ট করার আছে। তো সেই কাজটা কালকে ভেবেছিলাম শেষ করে রাখবো, কিন্তু কালকে রাতে না একদম মানে ঘুমে ঢলে পড়ছিলাম, শেষ করতে পারিনি। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, দেরি করে উঠেছি, সব দিক দিয়ে একটু ডিলে হয়ে গেছে। এখন কাজগুলো শেষ করি। আজকে মনে হচ্ছে না রিয়াদের বাড়ি আর যাওয়া হবে। 2 উইক হয়ে গেল, 2 উইকেন্ড বাদ গেছে রিয়াদের বাড়িতে। নেক্সট উইকেন্ডে 100% যাবো। তবে নেক্সট উইকেন্ডে দেখা যাক, যদি রিনি চলে আসছে। এখন পর্যন্ত বললাম টিকিট কিন্তু এখনো হয়নি, রিনির কাজগুলো শেষ হচ্ছে না, তাই আমরা একটা ডেট কনফার্ম করে টিকিট করতে পারছি না। যেমনটাই হোক সেটা তোমরা জানতেই পারবে। তবে এখন আমি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়নি, স্নান ভাবছি তাড়াতাড়ি শেষ করে ফেলি, স্নান করে করে একবারে কাজগুলো নিয়ে বসবো। নাহলে একবার কাজে বসে গেলে তখন বাকি সব কিছু ডিলে হয়ে যাবে। রান্না বান্না মোটামুটি সব করা আছে, কালকের ভাত আছে, একটু ওই কি বলে ময়দা মাখাও আছে। তো যেটাই খাবো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আগে আমি ফ্রেশ হয়ে আসি। কলকাতা দাঁড়ায় একটা কেন 4-5টা খেয়েছি। হ্যাঁ, যেখানে গেছি আমরা বাইরে কলকাতায় আর বাইরে বাড়ি করেছি পেয়ারা খেতে ভালো। এই বড় এত বড় একটা বসে গেল একবেলা ব্যাস নুন দেয়। আর কলকাতাতে তোমার যে রামপুর হাট বাগানে ওখানে কি কলা এই এরকম কলা ওজন করে বেচতে। আমি তো যাই দেখি না, যাই ওকে দুটোই নিলাম না, আর নিব না। 60 টাকা 60 টাকা নাই, কোনো জায়গায় নাই কলা। কত লাগবে তোমার? কেনা নিয়ে কি যুদ্ধ, আমার এত হাসি পাচ্ছিল, জাস্ট কি বলবো। ছেলেটাও বলে যাচ্ছে এটা নাকি কলকাতার পেয়ারা, আর মারাও বলেছে কলকাতার পেয়ারা দেখাচ্ছিস। আমার মা তো যখনই কলকাতায় যেত, যখন আমার যেহেতু আমি আগে গড়ফাতে থেকেছি, যাদবপুরের ওই সাইডটাতে, তার আগে আমি দমদমে থেকেছি, আর সারা কলকাতাতে ভীষণ ভালো পেয়ারা পাওয়া যায়। আর এই সময়টাতে খুব সুন্দর নুন আর সে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে একটা মাখা মতো বানিয়ে দেয়, আবার অনেক সময় কেটে কেটে তার ভেতরে ঢুকিয়ে দেয়, সেটা খেতেও খুব ভালো লাগতো। এবার সেই পেয়ারাগুলোর কথা বলছে, আর মা তো পুরো নস্টালজিয়া হয়ে যাচ্ছে, সেই পেয়ারা যে কত খেয়েছি আমরা। যাই হোক, একটু ফলটা নেওয়া হলো, পেঁপেটা দেখে খুব লোভ লাগছিলো বলে পেঁপেও নেওয়া হলো। মারা কি এখনও না, মারা চলে এসছে। এবার বাড়ি ফেরা যাক, কারণ আর গরমে বাইরে থাকা যাচ্ছে না। বাড়িতে আজকে একটু ভালো মন্দ রান্না করার প্ল্যান আছে, সানডে বলে কথা, ভালো কিছু তো খেতেই হবে। তো দেখি কী করা যায় আজকে।
বাইরে থেকে কিছু জিনিস আনার আছে, একটু দোকানে যাব। আমরা স্নানে যাওয়ার আগে সেই জিনিসগুলো সেই কাজগুলো করে নিই, নাহলে পরে স্নান টান করে তখন আর যেতে ইচ্ছা করবে না। সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তবে মনে হচ্ছে না আজকে বৃষ্টি নামবে করে। আকাশ পরিষ্কারই রয়েছে, কিন্তু হাওয়া চলছে খুব সুন্দর। যাই আগে কাজগুলো তো আর না, কিছু জিনিস 2-3টা জিনিস জানানো আছে, এগুলো নিয়ে আসি। রিনির সাথে ফোনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম SM গ্র্যান্ড মার্টে। এখান থেকে চালটা নিয়েছি, এখানে কিন্তু বেশ অনেকটা কমেই পেয়েছি। সেই 75 রুপিস চাল যেটা ঘরের সামনের থেকে নেই, এটা এখানে 63 রুপিস করে নিলাম। তবে এই কারণে খালি ব্যাপারটা হচ্ছে একটু অনেকটা দূর, অনেকটা হেঁটে আসতে হয়, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটা পথ। 1 কিলোমিটার বললাম ঠিকই, তবে 1 কিলোমিটার হবে না, ওই হয়তো 750-800 মিটারের কাছাকাছি ডিস্টেন্স। একটু কেউ একজন সাথে থাকলে তাহলে কথা বলে বলে আসাই যায়। তবে এখন বৃষ্টি সিজনের জন্য আরও বেরোতে ইচ্ছা করে না, আবার যদি বৃষ্টি নেমে যায় ছাতা নিয়ে তো বেরোবোই না। এই কারণে আমার বেরোনো হচ্ছিল না। তবে চালটা এখান থেকে নিলাম, সবজি ছোটোখাটো সবজি এটা ঘরের পাশে ওখান থেকে নিয়ে নেবো। এমনি এখন ফ্রিজে অনেক সবজি পড়ে রয়েছে, তো চাল মন করে খাওয়াও হচ্ছে না আমার, কারণ এখন আমার রাইস খাওয়ার কোয়ান্টিটি আমি অনেকটা কমিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে ওই যে রুটি খাচ্ছি, লুচি খেলাম কালকে রাতে, তো সব কিছু মিলিয়ে চলে যায়। এখন যতটুকু 2 কেজির মতো চাল নিয়েছি, এটা আমার মোটামুটি এখন 10 দিন চলে যাবে। তো চলো এবার যাই, ছোটোখাটো একটু সবজি নেওয়ার আছে, এই কাঁচা লঙ্কা আদা এগুলো নেব, নিয়ে তারপর বাড়ি যাব। আর এই যে বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই কারণে এত দূরে আসি না আমি। আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় এখানে একটা রেস্টুরেন্টও খুলেছে, অনেক দিন খুলেছে, তবে সেই দিন অর্পিতা ওরা মনে হয় ফাইনালি এসেছিলো গেল উইকেন্ডে। সাংহাই কোর্ট বললো বেশ ভালোই খাওয়ার দাওয়ার। আর নিচে আছে থাঙ্কোস ন্যাচারাল, এটাও নতুন খুলেছে আইসক্রিম পার্লার। এখানে রিনি আসুক, তারপরে একদিন আসা হবে। আর এখানে একটা নার্সারিও আছে। এমনি এরিয়াটার মধ্যে মোটামুটি সব কিছুই আছে, এক্সেপ্ট ফর দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ এ গ্রসারি শপ। গ্রসারি শপটা একটা কাছে পিঠে খুলে দিলেই খুব ভালো হয়। আসলে কি জানো, আমাদের গ্রসারি শপের রিকোয়ারমেন্টটাও ফুলফিল হয়ে যেত। গত 1.5 বছর ধরে এখানে এই যে মোর হাইপার মার্কেট খোলার জন্য এখানে ব্যানার লাগানো রয়েছে। 1.5 বছর ধরে এটা লাগানো, কিন্তু দোকানটা আর খুলছে না। এই যে নিচের এরিয়াটা, এই পুরো এরিয়াটার মধ্যে এখানে মোর হাইপার মার্কেট খোলার কথা, ভিতরে র্যাক ট্যাক সবই রাখা আছে, কিন্তু খুলছে না কেন সেটা জানি না। মানুষের মুখে শুনছি যে কিছু লিগ্যাল ট্রাভেল আছে। আর এই যে আমাদের সোসাইটি, একদম সোসাইটি থেকে বেরিয়ে এখানে মোর হাইপার মার্কেট থাকতো, খুবই সুবিধা হতো, কিন্তু খুলছে না। বাড়ির প্রয়োজনের জন্য যা যা জিনিস ছিল সব নিয়ে চলে এসেছি। এবার চলে যাই, স্নান করে নিই, স্নান টান করে তারপরে এসে অফিসের কাজ নিয়ে বসবো। রান্নাবান্না একটু কিছু একটা বানাতেই হবে। ডাল দেখা যাক, কিছু একটা বানিয়ে নেবো, ডাল বা একটা ভাজার সাথে করে নেবো। ভাত করা রয়েছে, তরকারিটা ভাবতে হবে তরকারিটা কি করা যায়। একটু চিলি মাশরুমটা একটুখানি রয়েছে, সে দিয়ে হবে না, দেখি যাই করবো। আগে স্নানটা করে আসি। আজকে বলেছিলাম লাঞ্চে একটা কিছু স্পেশাল বানানো হবে, তো সেই তোমাদের মনে থাকবে চিজ চিকেনের কথা, যেটা যে জানি না এভরি সানডে খাওয়া হয়ে যাচ্ছে। লাস্ট সানডে মার্গেরিটাতে খাওয়া হয়েছে, তার আগের সানডেতে তিনসুকিয়াতে প্রথম খেয়েছিলাম। ছোটমণির ওই রেসিপি দেখে সবার এত ভালো লেগেছে, মাও বানানো করিয়েছিল। আর এখানে আসার পর থেকে মা বলেছিল ওই চিকেনটা কিন্তু একদিন বানাতে হবে, ওই চিকেনটা। তো সেই ওই চিকেনটাই আজকে আবার বানাচ্ছি। তবে আজকেও আমি রেসিপি শেয়ার করবো না, কারণ আমি এটা ব্যাঙ্গালোরে গিয়ে শেয়ার করতে চাই, কারণ এখানে অ্যাকচুয়ালি ট্রাইপড নেই বলে খুব অসুবিধা হয় রেসিপিটা সেভাবে দেখাতে। তো তার সাথে বানানো হচ্ছে পোলাও, হোয়াইট পোলাও বানানো হবে শুধু কাজু কিশমিশ দিয়ে, তো সেটাও বসানো হয়ে গেছে। তো আজকের লাঞ্চে হচ্ছে চিজ চিকেন, হোয়াইট পোলাও। যদিও মা পেছন থেকে বলছে কাটা ফল বেশিক্ষণ রাখতে হয় না। পোলাওয়ের চালটা এখন ভেজে নিচ্ছি প্রেশার কুকারে, সব কাজু কিশমিশ, গোটা গরম মশলা, আদা কুচি, যা যা পোলাওতে দেওয়া হয় সব কিছু দিয়ে এটা একটু সিটি দিয়ে দিলেই হবে। তবে এখানে মা আরেকটা জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে কলমি শাকের ডাটা, যেটা পোলাওয়ের সাথে তো একেবারেই যাবে না, কিন্তু আমি যেহেতু এটা প্রিপারেশন আগেই করে ফেলেছিলাম সেই জন্য এটাও হচ্ছে, তাই জন্য আমরা হাফ ভাত আর হাফ পোলাও খাবো। অফিসের কাজগুলো এগিয়ে রেখে স্নান করে এসে পুজো দিয়ে বেরোতে এখন 1:30 বাজে। এত লেট হয়ে গেছে বুঝতেই পারিনি। কাজও আছে, কাজটাও ফেলতে পারছি না, কালকে এখনো তাও কাজ বাকি রয়েছে। যাই হোক, তারপরে মাঝখানে রিয়ার সাথে কথা হলো, রিয়া ফোন করেছিল যে তুই আসবি কিনা, আমি বললাম এখন আসতে পারছি না, আমি এখন স্নান করতে যাই। তখন প্রায় 12:30 বাজে। এখন 12:30 সময় স্নান করে উঠে বেরিয়ে পুজো দিলাম। রান্নাবান্না এখনো বাকি, কিছুই করি নেই, কিচেনে ঢুকিই নেই, কি রান্না করবো সেটাও ডিসাইড করে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম কিছু কচু পড়ে রয়েছে, শুঠা হয়ে যাচ্ছে, সেই কচুগুলোকেই বানিয়ে ফেলি, মুখী কচু, ছোট ছোট কচুগুলো আর কি। তো ওইটা কচুর তরকারি বানাবো, ভাত করা আছে, ঝটপট করে বসিয়ে দিই। কচুটা কেটে সিদ্ধ বসিয়ে মাকে ফোন করলাম যে একটু রেসিপিটা জেনে নেই ঠিকঠাক বানাতে পারবো কিনা। তখন মা বললো যে এই কচুটা শুটকি দিয়েও বানায়। তো শুটকি তারপরে দেখলাম বাড়িতে আছে, আর এখানে চিংড়ি শুটকি দিয়ে তারপরে এখন আমি কচুটা বানাবো।
এখানে চিংড়ি শুটকিটা আছে, এটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। চিংড়ি শুটকিতে একটু বালু হয়, তো এগুলো একটু কচকচ করে, তো বালুতে মানে সরি গরম জলে ভিজিয়ে রেখেছি যেন বালুগুলো নিচে পড়ে যায়। তারপরে এটাকে ভাজবো, তারপরে তরকারিটা রান্না করব। বাড়িতে যে শুটকি আছে খেয়ালই ছিল না, লোটে শুটকি আছে, চিংড়ি শুটকি আছে, আর কিছুদিন আগে 2 দিন আগে যখন শ্রীতনু আসলো সব জিনিসপত্র রাখতে, শীতল শুটকিও দিয়ে গেছে। বলে হচ্ছে যে শীতল শুটকি যদি রান্না করি, শীতল শুটকি তাহলে অর্পিতাকেও দিতে। তবে এখন শীতল কিছু বানাচ্ছি না, তবে আমার বাড়িতেই যে অলরেডি শুটকি 2 রকমের আছে সেটা আমার খেয়ালই ছিল না। এতদিন কেন যে বানাই নেই, শুটকি বানালে একদিন বানিয়ে রেখে দিলে আমি কতদিন খেতে পারতাম। যাই হোক, তো এখন মা যখন বললো বের করে বললাম দেখি, খুঁজে দেখি, মনে হয় আছে, কোথায় আছে ঠিক জানি না, তো আদৌ আছে কিনা। খুঁজতে গিয়ে দেখলাম যে না, চিংড়ি শুটকি আর লোটে শুটকি দুটোই আছে। তো এবার এটাকে বানিয়ে ফেলি। আর লোটে শুটকিটা দেখে এখন মাথায় আসছে যে কালকে তো নিরামিষ, কালকে হবে না, পরশুদিন লোটে শুটকির চাটনি বানিয়ে রেখে দেবো, সপ্তাহখানিক আমার চলে যাবে। চিকেনগুলো নুন গোলমরিচ দিয়ে ভাজাও হয়ে গেছে, আর এখানে গ্রেভির প্রিপারেশন চলছে। এটা আসলে চিজ চিকেন তো একটু দুধ টুধ দিয়ে হয়, তাই দুধটা এখানে গরম করতে দিয়েছি। তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে সব রান্না বান্না করতে। মা এখানে স্যালাডের প্রিপারেশন নিচ্ছে। পোলাও সাদা সাদা পোলাওই বানানো হয়েছে, পোলাও তো রেডি, চিকেন এখনো হয়নি। আর দেখো 2টো বেজে গেছে, এত লেট কোনোদিনও হয় না। এই বাড়িতে লাঞ্চ 1টা থেকে 1:30টার মধ্যে কমপ্লিট হয়েই যায়, আর আজকে 2টো বেজে গেছে, রান্না হয়নি, মানে বুঝতেই পারছো কি পরিমাণ লেট। সকালে একটু বেরিয়েছি বলে যে এতটা খেসারত দিতে হবে আমরা কেউ বুঝতেই পারিনি, কিন্তু এটা হয়ে গেলেই আমিও ফ্রেশ হয়ে যাবো, তারপরে লাঞ্চ করে নিতে পারবো। ফ্রেশ হয়নি, অনেকটা বেলাও হয়ে গেছে, আর যে পরিমাণে ঘামছি না, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, এখনকার জন্য একটু বাই বাই করছি। মনে হলো নতুনত্ব কিছু একটা বানাচ্ছি, তো ভাবলাম কেন না এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ছোট মোটো করেই শেয়ার করবো, ডোন্ট ওয়ারি, বেশি বোর করবো না। তবে তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে এই গরম জলে ভিজিয়ে রাখা চিংড়ি শুটকিগুলো এগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেবো, যে একটু ভাজা হয়ে যাবে তারপরে এটার মধ্যে পেঁয়াজ আর এখানের মধ্যে এই যে রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখেছি, এটা থেতো করে পেস্ট করতে হবে না, থেতো করে দিয়ে দিলে হবে, মা বললো, তো থেতো করে দিয়ে দেবো। আমি এখানে 3টা রসুনের কোয়া আর 1টা কাঁচা লঙ্কা নিয়েছি, এক্সট্রা ঝাল লাগলে এক্সট্রা কাঁচা লঙ্কা দেওয়াই যেতে পারে। আর এর মধ্যে তারপরে দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা কচুটা। শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম থেকে একটু বড়ই, মিডিয়াম টু বড়, তোমরা যেরকম পেঁয়াজ দিতে চাও ওরকমই দিও। পেঁয়াজটা একটু সফট হোক, আর তার সাথে এটার মধ্যে দিয়ে দেবো এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা মানে তেতো করা, বাটা তো না, বাটা চাইলে বাটাও দিতে পারো, তবে এখন আমি তাড়াহুড়ো করে করছি। মা বলেছিল চিংড়ি শুটকিগুলো আগে তুলে নিতে ভাজার পর, আমি বললাম থাক, ভাজাভুজি আর এখন করে তুলাতুলি করবো না, একসাথেই করে ফেলি, একই তো হবে রেজাল্ট। একটু সামান্য পরিমাণে এটার মধ্যে এখন নুন হলুদ দিয়ে দিই, নুন সাথে দেব একটু হলুদ, একটু শুকনো লঙ্কা, একটুখানি জিরা গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চ, আর একদম একটু করে ধনে গুঁড়ো। যতক্ষণে মশলাটা ভাজা হবে, পেঁয়াজগুলো একটু এমনি নরম হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এমনিতে কি সুন্দর গন্ধ, শুটকির গন্ধ তো রয়েছেই, তার সাথে রসুনের গন্ধটা কি দারুণ লাগছে। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা হতে একটু সাহায্য হয়ে যাবে এটা। আমি এমনিতে একটু তাড়াহুড়ো করছি, একটু হাই আছে, তোমরা চাইলে মিডিয়াম আছে করতে পারো একটু সময় লাগিয়ে। এমনিতে এখন প্রায় 2টো বাজে, আমার খিদাও পেয়ে গেছে প্রচন্ড। এই শুটকি দিয়ে কচুর রান্নার এখন গল্পটা কি হয়েছে বলতো, মাকে ফোন করেছিলাম যে মা নিরামিষ কচুটা, মানে এই কচুটা কি ধনেপাতা দিয়ে লাস্টে ধনেপাতা খুব করে দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ তরকারি করে, আমার খুব খেতে ইচ্ছা করছিল, সেইভাবেই বানাবো ভেবেছিলাম। তো মাকে বললাম যে তুমি একটু কচুর রেসিপিটা বলো। তো মার সাথে কোথাও কথা বলতে বলতে মা বলছে যে ঘরে শুটকি থাকে, শুটকিও দেওয়া যায়। আমি বললাম ঘরে শুটকি আছে কিনা সেটাই প্রথমে জানি না, তো সেই খুঁজতে গিয়ে শুটকি পেয়ে গেলাম। আর শুটকি শুধু লোটে শুটকি না, বেরিয়ে গেলো চিংড়ি শুটকি। মা বললো কচুটা চিংড়ি শুটকি দিয়ে খুব বেশি ভালো লাগে, চিংড়ি শুটকিটাই ব্যবহার কর। তো তখন চিংড়ি শুটকিটাই বের করলাম, সাথে সাথে গরম জলে ধুয়ে দিলাম, আর
রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ। শুটকি যখন রান্না হচ্ছে একটু ঝাল না হলে কি হয়, দুটো কাঁচা লঙ্কা আরো দিয়ে দিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, জলটা দেখো শুকিয়ে এসছে। আর একটু সময় রাখবো, 2 মিনিট, আর একটু টেনে যাক, তারপর এটার মধ্যে সিদ্ধ করা কচুটা দিয়ে দেবো। বেশ ভালোই ভাজা হয়ে গেছে এখন, একদম কাঁচা গন্ধটা নেই মশলার। এবার দিয়ে দিচ্ছি যে কচুটা, যে জলে সিদ্ধ করেছি জলটা ফেলার দরকার নেই, মা বললো এমনি দিয়ে দেওয়া যায়, তবে জলটা ভালো জলই ব্যবহার করেছিলাম। দিয়ে দিলাম সবটা। এখানে কচুগুলো, হ্যাঁ এটা আমি মাদের সাথে একমত, কচুগুলো সিদ্ধ করে একদম গলা গলা অবস্থা হয়ে যায় না, অনেকটা সময় লাগে কচু সিদ্ধ হতে। তবে যতটা সিদ্ধ হয়েছে যে ভেঙে যাচ্ছে, যে দেখো টিপলেই ভেঙে যাচ্ছে, তবে ভাবছি এটার মধ্যে জল দিয়ে আরেকটুখানি সিদ্ধ করে নেবো। দেখেই কি দারুণ লাগছে, আঠা আঠা একদম। জানি না তোমরা কতজন, আমার কথা বলতে বলতে মুখে জল চলে আসছে, সো প্লিজ আই এম সরি, পার্ডন মি। তবে এই যে তোমরা জানি না কতজন এরকম আঠা আঠা খেতে ভালোবাসো, অনেকেই ভিন্ডি পছন্দ করে না, কচু পছন্দ করে না, কারণ এই লোটে লোটে ভাবটা হয়। আমার তো খুব ভালো লাগে এটা। এবার বাস এটার মধ্যে স্বাদ মতো একটু নুন দেবো আর জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা যখন একটু গলা গলা হয়ে যাবে, তারপরে শেষে নামানোর আগে এটাতে একটু ধনেপাতা দিয়ে দেবো। আজকে ধনেপাতাটা এনেছিলাম যে নিরামিষ তরকারিটাই করবো কচুর, মাথার মধ্যে ছিলই যে যদি কচুটা করি তাহলে ধনেপাতা লাগবে। তো আমার কচুর তরকারি একদম রেডি, এর থেকে বেশি আর কষাবো না, একটু ঝোল থাক, কারণ আজকে একটাই পদ আছে, এটা দিয়ে আমার পুরোটা খেতে হবে। ভাতও গরম হয়ে গেছে, এ হচ্ছে ভাত। এবার এটা নামিয়ে নিই। কি দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধটা আমি তোমাদেরকে মানে ভিডিওর মধ্যে গন্ধটা আর এক্সপ্লেইন করতে পারছি না, হেভি গন্ধ বেরিয়েছে। খেতে আই এম শিওর আজকে ভালোই হয়েছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার সার্ভ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। এই এক পদ দিয়ে কি ভালো খেয়েছি বলে বোঝাতে পারবো না, এক পদ দিয়ে পুরো ভাত একদম সাফা চ্যাট হয়ে গেছে, এত টেস্টি হয়েছিল, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো। এখন ভাবছি যে রিনি আসার পর একবার রান্না করে ওকে টেস্ট করাবো। ও চিংড়ি শুটকিটা খুব একটা পছন্দ করে না, ও চিংড়ি শুটকি থেকে চিংড়ি মানে এমনি চিংড়িটাই পছন্দ করে। তবে চিংড়ি শুটকি আর চিংড়ির মধ্যে তো পার্থক্য আছে, জিনিসটা এক হলেও টেস্টের মধ্যে অনেকটা ডিফারেন্স। ভাবছি ও আসলে একদিন বানাবো, বানিয়ে ওকে খাওয়াবো, আর তখন অর্পিতাকেও দেবো। অর্পিতাও খেতে খুব ভালোবাসে শুটকি, প্রকাশের জন্য খায় না, প্রকাশের জন্য ওদের বাড়িতে রান্না হয় না, প্রকাশ তো এগুলো শুটকি টুটকি খায় না। তো যাই হোক, এটা মাথায় রাখবো, একবার তো আরও একবার রান্না করবো। খুবই ভালো হয়েছে। একবার যদি তোমরা শুটকি খাও, মানে যদি তোমরা কেউ শুটকি খাও, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর এখন ভাবছি দুপুরে ঘুমাবো না, এখন বুক পড়বো। হ্যারি পটারের বুকটাই নিয়ে এসেছি, এটা হচ্ছে হ্যারি পটারের 4th বুক, 3rd অবধি পড়া শেষ। আজকে শুরু করবো হ্যারি পটার অ্যান্ড দি গবলেট অফ ফায়ার। তো এদিকে হাওয়াটা খুব সুন্দর চলছে, ভাবলাম একটু সময় দাঁড়িয়ে তারপরে ভিতরে গিয়ে তো শুয়ে বইটাই পড়ি। বলেছিলাম দুপুরে ঘুমাবো না, আজকে কিন্তু সত্যিই ঘুমাইনি। এতক্ষণ বই পড়েছি, ব্লগ এডিট করেছি, আপলোডের জন্য লাগিয়েছি। তবে আজকে ইন্টারনেটটা খুব স্লো, জানি না সময় মতো করে আপলোড হবে কিনা। তারপরে বিকাল 5টা নাগাদ বাইরে এসে বারান্দাতে দাঁড়িয়ে রয়েছিলাম, দাঁড়াতে দেখলাম গাছগুলো চোখে পড়লো, একটু গাছগুলোর চর্চা করলাম, গাছগুলোকে একটু ছাঁটাই করে দিলাম। কিছু কাটিংস নতুন করে আলাদা করে রেখেছি। এই যে এই গাছটার কাটিংসগুলোকে এখন বোতলের মধ্যে জলের ভিজিয়ে রেখেছি। এই গাছটা অপদের বাড়ির থেকে এনেছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে। 2022 নভেম্বরে এনেছিলাম, তো মোটামুটি 1.5 বছরের বেশি হয়েছে। তো এই গাছটা এখন বেড়ে সেরে বেশ লম্বা হয়েছিল। দেখাচ্ছি কোন গাছটা, এই যে এটা বেড়ে বেশ লম্বা হয়েছিল। তারপরে না এই সাইডের যে গাছগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে। এবার দেখছি এই ডালগুলো বেশ লম্বা হয়ে বেড়ে গেছিলো, তারপরে এখন শুকিয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, একটু কাটিং করে দিই, কাটিং করে আলাদা করে রাখি, এখানে যখন শিকড় বেরোবে আবার এটাকে গুজিয়ে দেবো এই পটে, এই পটটার মধ্যেই। তার বাদে স্নেক প্ল্যান্ট কতগুলো ছিল, স্নেক প্ল্যান্টগুলো আমাদের যখন লাস্ট রিপোর্টিং করলাম, রিপোর্টিং 8টা দিনে স্নেক প্ল্যান্টগুলো খুব অবস্থা খারাপ ছিল। তারপর সব কটা স্নেক প্ল্যান্টকে এক জায়গায় করে একটা পটের মধ্যে রিপোর্টিং করেছিলাম। এবার কিছু গাছ ওর মধ্যে থেকে নতুন চারা, মানে নতুন করে চারা বেরোচ্ছে, নতুন করে পাতা বেরোচ্ছে, আর কিছুগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ভাবলাম যে না, একটা মানে 2-3টা পাতাকে কাটলাম, তারপরে আলাদা করে ওইটারও, এই যে স্নেক প্ল্যান্টেরও আলাদা করে একটা দেখাই, এই যে স্নেক প্ল্যান্টেরও আলাদা করে কাটিংস বের করলাম পাতার থেকে। স্নেক প্ল্যান্ট কিন্তু পাতার থেকে হয়ে যায়,
তো এই পাতাগুলোকেই আলাদা করে কাটিং করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এখানে সানলাইটও আসে, মোটামুটি সময় লাগে, এত তাড়াতাড়ি শিকড় আসবে না, কাছাকাছি 3 সপ্তাহের মতো সময় লাগে শিকড় বেরোতে। তো একবার শিকড় বেরিয়ে গেলে একটা ছোট্ট নিচের থেকে ডিগ বেরোবে, সেইটাকে পাতা শুদ্ধে তারপর মাটিতে গুজিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে। তো এই দুটো গাছের একটু ব্যবস্থা ঠিক করলাম, বাকি গাছগুলো মোটামুটি এখন ঠিকই আছে। আর শ্রীতনুরা যে আমাদেরকে একটা ব্যাম্বু প্ল্যান্ট দিয়েছিল অনেক আগে, তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা নতুন নতুন জাস্ট সত্যনিলামে শিফট করেছিলাম, সেই বছর ডিসেম্বরে শিফট করেছি, আর জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেই বছর শ্রীতনুরা যখন এসেছিল তখন আমাদেরকে একটা ব্যাম্বু প্ল্যান্ট, হর্স ব্যাম্বু করে একটা প্ল্যান্ট দিয়েছিল, আমাদের এত পছন্দ ছিল, ওদের বাড়িতেই দেখেছিলাম আগে। তো সেই ব্যাম্বু প্ল্যান্টটা এতদিনে আমরা ভেবেছিলাম এই গেল, এটা আর মনে হয় না পাবো করে, মানে থাকবে না। তারপরে এই বাড়িতে আসার পরে এখন সমানে জল দিচ্ছি, তখন দেখছি এখন নতুন নতুন করে অনেকগুলো ডিগ বেরিয়েছে। তবে মনে হচ্ছে থেকে যাবে। তবে একটা জিনিস যা বুঝলাম, এই গাছটাকে যেরকম রোদ লাগবে সেরকমই জলও দিতে হবে, মাটিটা সবসময় ভেজা ভেজা থাকতে লাগবে। এই যে এই গাছটার কথা বলছিলাম, হর্স ব্যাম্বু, এটা দেখো এই যে নতুন করে এখান থেকে কয়েকটা, এগুলো পাতলা পাতলা সরু সরু বেরিয়েছিল, এখন আবার একটু ঠিকঠাক মতো করে বেরোচ্ছে, মনে হয় থেকে যাবে। এখানেও একটা নতুন ডিগ বেরোচ্ছে। ভাবছি মাটিটাকে একটু হালকা করে কুড়িয়ে দেবো, কিন্তু কুড়াতেও ভয় লাগছে। তবে এই যেরকম শেওলা শেওলা যখন হয়ে যায় না, ভিজে ভিজে থাকে, তখনই দেখি ডিগগুলো বেরোয়। তো একটু একটু জল টল ঠিক মতো দিয়ে রাখলে মনে হয় থেকে যাবে। আর এই যে এই গাছটা আসার পরে তোমাদের দেখিয়েছিলাম একদম যায় যায় অবস্থা ছিল, এটাকে কেটে দেওয়ার পরে এই যে সুন্দর করে দেখা এখন নতুন পাতা বেরিয়েছে এখন একদম। রিনি দেখে খুব খুশি হবে, ওকে দেখিয়েছিলাম ভিডিও কল করে, তখন এতটা বড় হয়নি, এখন দেখো কত সুন্দর, এখন অনেকটাখানি বড় হয়ে গেছে। আর এখানে আমাদের স্পাইডার প্ল্যান্টটাও বেশ জঙ্গল হয়ে গেছে, ভাবছিলাম এটাকেও একটু ছাঁটাই করে দেবো, তবে এখন আর করলাম না, পিছন দিকে আছে, থাক এটা। আর এখানে এই গাছটা আমরা সত্যনিলাম থেকে নিচের থেকে নিয়ে এসেছিলাম, এটার মধ্যে দেখো এই যে এখানে পাতার কিনারে কিনারেই গাছ নতুন নতুন চারা ওঠে, এগুলোকে নিয়ে না এরকম মাটির মধ্যে ফেলে দিলেই এগুলোর থেকে আবার ভোরে গাছ উঠে যাবে। এটাকে কি 1000 মাদার না মাদার অফ 1000 এরকম কিছু বলে। এইখানে এক একটা পাতার মধ্যে এরকম ভর্তি ভর্তি করে গাছ হয়, দেখো সব কটা পাতার মধ্যেই আছে। তো বাকি এই যে বোগানভিলিয়ার মধ্যে এই ইয়েলো বোগানভিলিয়াটার মধ্যে অনেকটা ফুল এসেছে, এই গাছটাও এখন মনে হচ্ছে একটু একটু করে ভরে যাবে, তবে এই ডালগুলো ফাঁকাই হয়ে গেছে। এগুলোকে দেখি একটু ফুলের সিজনটা একটু চলে যাক, মানে এই ফুল টুলগুলো একটু শেষ হয়ে গেলে না তখন কেটে দেবো, কেটে দিলে হয়তো আবার নতুন করে পাতা বেরোবে, কিন্তু কাটতেও আবার খারাপও লাগে। যাই হোক, তবে হ্যাঁ আরও একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে এই গাছটার মধ্যে দেখছি এখানের মধ্যে দেখো ছোটো ছোটো শিকড় রয়েছে। তো ভাবছি এটা এত বড় সড়ো বেড়ে গেছে, দুই পাশে দিয়ে এত বড় সড়ো বেড়েছে, ভাবছি এখানে যেটা আছে এটা থাকবে, এগুলোকে কেটে এগুলোকে আলাদা করে অন্য একটা পটে লাগিয়ে দেবো, তবে ওখানের মধ্যে অনেকটা বেড়ে যাবে। এই পাশে দিয়ে দেখাই ভীষণভাবে বড় হয়ে বেরিয়ে গেছে। তো চলো, এদিকে তো হইচই শুনতেই পারছো ব্যাকগ্রাউন্ডে, আজকে ওয়েদারটা ভালো আছে বলে পিছনে মানে গার্ডেনটার মধ্যে প্রচুর বাচ্চা কাচ্চা সবাই মনে হয় উঠে এসে পড়েছে, এতক্ষণ তো ফুটবল খেলা চলছিল। এই সময়টা না বিশেষ কিছু করারই থাকে না, একবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, একবার মনে হচ্ছে নিচে গিয়ে হেঁটে আসি, একবার মনে হচ্ছে একটু কিছু খাই, আর একবার মনে হচ্ছে রিয়াদের এখানে চলে গেলেই ভালো হতো, অ্যাটলিস্ট পুচকুটা থাকতো। তবে এই সময়টা পুচকু ঘুমাতেই থাকে। আর এখন বাজে 6:30, তো এখন যদি যাওয়ার প্ল্যানও করিস তাও কোনো লাভ হবে না, লাভের লাভ কাজের কাজ কিছুই হবে না। সেই 6:30 বাজে, এখন বেরোতে বেরোতে আমার প্রায় 7টা বাজবে, এখান থেকে যেতে যেতে 8টা, আমি পৌঁছাতে 8টা বেজে যাবে। 8টার সময় গিয়ে পৌঁছিয়ে বা কী করবো, গিয়ে যদি আমি খুব বেশি 2 ঘন্টাও থাকি তারপর সেই 10টার সময় বেরিয়ে আসতে হবে। তো যদি যাওয়ারই হতো, সেই যদি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যেতাম, তাও একটা কাজের কাজ কিছু হতো। এনিওয়ে, যে কোথাও যাচ্ছি না, কিছু করছি না, বাড়িতেই বসে আছি। এমনি আবার বুক পড়া শুরু করেছিলাম, বুক পড়তে পড়তে এবার বোর হয়ে গেছি, মনে হচ্ছে যে না এখন কিছু একটু অন্য মানে কিছু একটা করতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করারই পাচ্ছি না। বাড়িতে মাথার মধ্যে ঘুরছে কি খাওয়া যায়, একটু চিড়া ভাজা আছে, একটু মুড়িও আছে, ভাবছি মুড়ি মেখে নেবো কিনা, দেখা যাচ্ছে না এখন মুড়ি টুড়ি মাখবো না, চিড়া ভাজাটা আছে, চিড়া ভাজাটাই করি। দুধও আনবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে না আজকে আর দুদিনের কাজ নেই, কালকে একবারে দুধের প্যাকেট আনবো। এখন না ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় না, নন্দিনীর আগে এত সুন্দর ছোটো ছোটো প্যাকেট 10 টাকা 12 টাকায় পাওয়া যেত, 200 ml দুধের প্যাকেট হতো। এখন দেখছি ওই প্যাকেটগুলো আর পাওয়াই যায় না এখানে, সব হাফ লিটারের প্যাকেট। তো কালকে সোমবার আছে, পুজো দেওয়ার জন্য লাগবে সোমবার দিয়ে। তো ভাবছি কালকে যখন আনবোই তো একবারেই 2 প্যাকেট নিয়ে আসবো, এখন 1 প্যাকেট যাবো আবার আনবো, তো 2 প্যাকেট নিয়ে আসলে আমার কালকে ঠাকুরের এখানে যেটুকু কাজে লাগবে বাকিটা থেকে যাবে, বাকিটা এদিকে কিচেনে নিয়ে আসতে পারবো। দেখি এখন লাস্ট অপশন ওই আর কি, কিছু বাড়িতেই বসে থাকি, কিছু খাবার যদি থাকে খাবো, হাঁটতে যাওয়াটা রাতেবেলা যাবো, এখন আর যাচ্ছি না। শেষমেশ ডিসাইড করলাম যে কিছু খাবো, ঘরে দেখলাম সাবুর পাঁপড় আছে, সাবুর পাঁপড়ই ভাজা হোক। দুটো সাবুর পাঁপড় ভেজে নিয়েছি, আমার জন্য তো হয়েই যাবে।
লাইটটাই জ্বালানি আজকে। চলো এখন বারান্দায় বসি, একটু বারান্দায় বসে বসে সাবুর পাপড়ই শুধু খাবো, চাচু আমার তো দরকার পড়ে না। এখনও লোকজন খেলেই যাচ্ছে, আকাশে আবার মেঘ হয়ে আসছে, কি জানি রাত্রে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। বিকেলের স্ন্যাক্সের মতোই হচ্ছে কাউনের পায়েস। দিদিভাই আজকে কাউন নিয়ে এসছে আর সেটা দিয়ে বানানো হচ্ছে পায়েস। এটা তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কত লোকে জানো কাউনের পায়েস, কাউনের খিচুড়ি বা কাউনের চাল, এটা কিন্তু আমাদের বাড়িতে খুবই রান্না হয় আর এখন গরমের সময় এটা ভীষণ টেস্টি। আর এইবারে লাকিলি পেয়েও গেছি আর খেতেও পারবো। তো মা এখানে আমাকে গল্প করছে মায়ের ছোটবেলার কথা। বাই দ্য ওয়ে মায়ের ছোটবেলা কিন্তু কিষানগঞ্জে কেটেছে। কিষানগঞ্জের প্রচুর স্মৃতি। মা তাই বলছিল এই কাউন নাকি মার বাড়িতেই, মানে ওখানেই চাষ হতো। কাউন চাষ হতো, আমার ঠাকুমা তো এইসবের মধ্যেই মানে জীবিকা করতো, কারণ ঠাকুমাকে ওগুলো খেতে হতো, তাই খেতেন। কেন কি ওনার খাওয়া দাওয়ার প্রতি জীবিকাটা ভুল বললে, কাউনটা উনি খেতেন, জীবিকা মানে তো কাজ। হ্যাঁ, জীবন যাপন। হ্যাঁ, কাউন খেয়ে ওনার ভাত কম, ওনার সবকিছুই বাড়িতে। সে বললে অনেক ইতিহাস বলতে হয়। সব চিরা কোটানো আমার বাড়িতে, ঢেকিতে পাও দিয়েছি আমরা। ঢেকি যখন কেউ থাকতো না, আমরাই ঢেকিতে ছাতু বানাতাম, মজা লাগতো দৌড়ে দৌড়ে গিয়ে। এসবটা আছে। উঠোনে ধান চাষ হয়, উঠোনে ধান শুকানো হতো, আমরা পা দিয়ে ধানটাকে শুকাতাম। গরু এসে আমাদের ধান মাড়াই করতো। সে অনেক গল্প বললে গল্প, কিন্তু এই কাউনটা আমাদের বাড়িতেই চাষও হতো জমিতে, আর সেটা এনে বাড়িতে কোটানো হতো। তারপরে মা বলছে ছোটবেলাতে 1 হাতা করে পাওয়া যেত না? কত ভাই বোন, 15 মানে 18 জন ভাই বোন একসঙ্গে বড় হয়েছি, তো সেখানে আর প্রাপ্তি কতটুকু হবে। সেই চলো, কাউনটা তো হেভি লাগছে, টেস্টি লাগছে। আম দিয়ে খাওয়া যাবে, আম দিয়ে খেতে হয় এখনকার গরমকালের, এটা আম দিয়ে খেতে হয়। এই হলো আমার পায়েসের বাটি উইথ আম। এটা কিন্তু ভীষণ ভালো একটা কম্বিনেশন। আমি তো খেতে ভীষণ ভালোবাসি। তোমরাও কি খাও? তোমরা কি এরকমভাবে বানিয়ে খাও এটা? তাহলে কিন্তু অবশ্যই জানিও। আমি ব্যাঙ্গালোরে তো সত্যি আমি বুঝতে পারিনি এটা কোনটা কোথায় পাওয়া যায় বা কীভাবে খেতে হয়। এবার ভাবছি বাড়ি থেকে নিয়ে যাব, তাহলে ওখানেও বানিয়ে খেতে পারবো। আসামে পাওয়া যায় কিনা খুব একটা আইডিয়া নেই, যদি ওখানে পাওয়া যায় সেটাও আমাকে জানিও। এখন আমি এটাকে এনজয় করি। মাঝে আর করার মতো আর তোমাদের সাথে শেয়ার করার মতো কিছুই আর ইভেন্ট হয়নি। তবে বিকালবেলা রিনি ফোন করেছিল, রিনির সাথে কথা বলতে বলতে নিচে চলে গেলাম। নিচে গিয়ে রাস্তার উপরে বেশ অনেকটা সময় হাঁটলাম, প্রায় আধা ঘন্টা হেঁটেছি। তো আমার ওয়াক মানে আজকের ওয়াকের কোটা পুরো হয়ে গেছে। রাতে আর যাব না। বেশ বাইরে খুব সুন্দর হাওয়া চলছিল আজকে, ভীষণ সুন্দর হাওয়া চলছিল। রিনি ফোনের মধ্যে থেকে শুনে বলছে যে এই এত সুন্দর হাওয়া চলছে, হাওয়াটার আওয়াজ শুনেই মনে হচ্ছে খুব ভালো লাগছে। তবে সত্যি খুব ভালো হাওয়া চলছিল, আর ওয়াক করতে ওই হাওয়ার মধ্যে না ওয়াক করে এসে দারুণ মজা লেগেছে। তবে এখন আই থিঙ্ক 9টা বাজে, প্রায় 9টা বেজে গেছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে কিচেনে ঢুকে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি। খুব একটা কিছু করার নেই, ভাতটা করার আছে। আর দুপুরে যে ভাত খেয়েছি সেটা তো আগে করা ছিল, কালকে দুপুরে করা ছিল, তো আমার সেই আলাদা করে করতে হয়। তাই এখন ভাত করে রাখছি, এক্সট্রা করে করছি না, শুধু আজকে রাতের জন্য করছি। কালকে নিরামিষ আছে, দুপুরবেলা আমার উপোস থাকবে। আর রাতের বেলা এসে ভাবছি অফিস থেকে আসার পর একটু খিচুড়ি বসিয়ে দেবো, খিচুড়ি খেয়ে নেবো, তো হয়ে যাবে। আর দুপুরে তরকারিটা এত ভালো হয়েছিল, অনেকটাই শেষ করে ফেলেছি। একটুখানি রয়েছে, তাও রেখে দিয়েছিলাম একটুখানি, তবে সেটা দিয়ে এখন রাতে খাওয়া হবে না। তাই একটা ডিম আছে, মানে একটা ডিম দিয়ে একটু ঝোল করে নিচ্ছি। হয়ে গেছে আমার সিঙ্গেল ডিমের পোচ কারি। বেশ দেখতে ভালোই হয়েছে বলো। একটু ধনেপাতাটা বেশি করে দিয়েছি, ধনেপাতাটা বেশি দিলে বেশ ভালোই লাগে খেতে। এখানে আছে দুপুরের বানানো চিংড়ি শুটকি দিয়ে কচু, আর এখানে ভাত হচ্ছে। আজকে দুধের সসপ্যানের মধ্যেই ভাত বানিয়ে ফেলেছি। একজনের জন্য এক বেলার ভাত বানাবো, এইটুকুতেই হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে এসে একটু বারান্দায় বসলাম। খুব সুন্দর হাওয়া চলছে এখন, সেই কনকনে ঠান্ডা হাওয়াটা না, গায়ে খুব ভালো লাগা হাওয়াটা,
খুব ভালো লাগছে, অনেকক্ষণই বসেছিলাম। তারপর ভাবলাম যে তোমাদের সাথেও একটু কথা বলে নিই, কারণ অনেক রাতও হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কালকে সোমবার, কালকে আবার পুজো দিতে হবে। তো সকালে উঠবো ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে না এত সকাল সকাল উঠতে পারবো। মানে 7টার সময় উঠে, 7টার আগে প্রায় 6টার সময় উঠে স্নান করে বাড়িতে পুজো দিয়ে মন্দিরে যাওয়া মনে হচ্ছে না হবে করে। তো বাড়িতেই পুজো দেবো, এক জায়গায় পুজো দেওয়া দিয়ে মতলব। তো বাড়িতে যখন শিবলিঙ্গ আছি, তো শিবের মাথায় ওখানেই জল দিয়ে দেবো, দিয়ে স্নান মানে সব কাজ টাজ সেরে তারপর অফিসের জন্য বেরিয়ে পড়বো। দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়ার চিন্তা নেই, সেই রাত্রেবেলা এসে খিচুড়ি করে নেবো যেমনটা বললাম। তবে সত্যি খুব ভালো লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বেশ মজা লাগছে। যাই হোক, তো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। তাড়াতাড়ি শুয়ে পড়বো বললামই, একটু তাড়াতাড়ি উঠবো। সেই 6টার সময় না উঠতে পারলেও 8টার সময় অ্যাটলিস্ট 8টার মধ্যে উঠতে হবে, তাহলেই আমি সব কাজ শেষ করে বেরোতে পারবো। 9:20 বেজে গেছে, আর আজকেও জানো সেম কেস হয়েছে। কারেন্টটা চলে গেছিলো ঠিক 11টার থেকে অলমোস্ট 11:15 অবধি আমাদের এখানে কারেন্টটা ছিল না। আর এত গরম সেই সময়টাতে, ফ্যান বন্ধ, মানে বুঝতেই পারছো কীরকম অসুবিধা হচ্ছে। আর সন্ধ্যেবেলাতে না তোমাদের সাথে গল্প টল্প করার পরে আমি টুকটাক কাজ করছিলাম, তারপর আমার এত ঘুম পেয়ে গেছিলো, আমি জাস্ট বেমালুম ঘুমিয়ে গেছি, একদম টানা একটা 1.5 ঘন্টার ঘুম দিয়ে উঠেছি। তাই আজকে কিন্তু আমার ঘুম নিয়ে কষ্ট হয়নি, কিন্তু গরমে হেভি কষ্ট পাচ্ছিলাম। তো এখন তো অলমোস্ট 12:30 বাজতেই চলেছে, আমি এখন শুয়েই পড়বো। আর তো জেগে থেকে কোনো কাজ নেই, কালকে একটা নতুন দিন স্টার্ট করতে হবে। মা বাবাও শুয়ে পড়েছে। তবে আজকের ব্লগটা এখন এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।